এক গ্লাস পানি দে বোন আমার। বিছানায় শুয়ে কথাটা বলল রিমি। এই মেয়েটা হচ্ছে আরেক দাপ্পাবাজ। ভাই বোন কেউই শান্তি দিচ্ছে না ওকে। মুখের সামনে গ্লাস ধরতেই পানি নিয়ে নিল রিমি। ডগডগ করে পান করছে সে, জানি পানিটা না পেলে মরে যেত। বুঝলি রিমি, তোর ভাই না থাকলে পরিবেশ খুব সুন্দর আর মনোরম হয়। যখন বুঝবি তখন খুঁজবি। দেখ, এসব তো সো কল্ড ইমোশনালি কথাবার্তা, আমাকে বলে লাভ নেই। আমি তো আমার ক্রাশদের নিয়েই খুব হ্যাপি। আয়নাতে নিজেকে দেখছে আর কথা বলে যাচ্ছে ফারাবি। রিমি কিছু বলল না। মনটা ভালো নেই তার। রিলেশনের প্রথম বসন্ত, প্রথম ভ্যালেন্টাইন ডে, অথচ প্রেমিক পুরুষটি অন্যতে পড়ে আছে। কি হবে এমন পড়াশোনা দিয়ে যদি প্রেমিকার সাথে একটি দিন উদযাপনের সময় সুযোগ না ঘটে? বসন্তী রঙা শাড়ি, খোপায় কাঁচা ফুলের মালা, হাতের মুঠোপূর্ণ চুড়ি, আর কানে ঝুমকো, গলাটা খালি। ফারাবির এমন ফর্মাল লুক দেখে চক্ষু চড়াক গাছ হলো রিমি। এই সুন্দরী মেয়েটাকে চিনতে কিছুটা অসুবিধাই হলো। ওর হা হওয়া মুখের পানে তাকিয়ে বিরক্তি মাখা স্বরে বলল ফারাবি। এমন হা হয়ে আছিস কেন? আর রেডি হ, মেলায় যাব তো আমরা। এটা তুই দোস্ত? আমার ভূত দেখবি এখন তোর ঘাড় মটকাবো। এই না না, আমি তো শুধু মজাই করছিলাম। এবার রেডি হ। রিমি চোখে কাতরতা। ফারাবি বুঝতে পারে ওর কষ্টটা, তবুও সান্ত্বনা দিয়ে বলল, সেজে গুজে রেডি হ, ভালো লাগবে। বালিশ বুকে জড়িয়ে বসে রইল রিমি। চোখের কোণে জমেছে একাকার সমান অশ্রুকণা। ফারাবির মন বিষিয়ে গেল ক্ষণিক কালই। হতাশা নিয়ে বেরিয়ে পড়ল মেলার উদ্দেশ্যে। ওই ফারহান নামক বদ লোকটাতে দেখিয়ে দিবেও 3 ঘন্টা পর। ফারাবিকে বেঁধে রেখেছে রিক। মেয়েটার প্রতি নজর ছিল আগে থেকেই, তবে ঠিক সুযোগ হচ্ছিল না। বহুদিন পর মেয়েটাকে সম্পূর্ণ একা পেয়েছিল। এই সুযোগটা হাতছাড়া ওরা এত সহজ? মেয়েটার শরীর থেকে চন্দনের সুবাস ভেসে আসছে। বোধহয় চন্দন মেখেছিল আজ। ভেতর থেকে অদ্ভুত মোহ কাজ করছে। সবে 10ম শ্রেণীতে পা রাখা মেয়েটি এত সুন্দর হয় কি করে? রিক আর ফারাবির মাঝে দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। তাৎক্ষণিক ওর গায়ে হকি স্টিকের আঘাত পড়ল। আর্তনাদ করে উঠল রিক। ফারহানের শরীর কাঁপছে, হৃদয় করছে আগে। প্রতিটা লোমকূপ জাগ্রত। ক্রমশ ঘাম নেমে যাচ্ছে। কতটা কষ্ট করে ফারাবিকে খুঁজে বের করেছে জানা নেই ওর। 2 ঘন্টা ধরে পাগলের মতো খুঁজে গিয়েছে মেয়েটাকে। ফ্লাইট থেকে নেমেই ছোটাছুটি করে দিয়েছে। এক গ্লাস পানি অব্দি মুখে তোলেনি। আশপাশ তাকালো রিক, একটা লোককেও দেখতে পেল না। ফারহানকে দেখে ভয় হচ্ছে ওর। ফারাবি পিছুনাতে ওয়ার্নিং দিয়েছিল ওকে, বলেছিল মিনিস্টারের ছেলে দেখে প্রথমবার মাফ করেছে, কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেবে না। কপালে ঘাম দেখে নিজেই ভরকে গেল রিক। পিছনে যেতে গিয়েও সরম্ভ পেল গেল, পিছনে যেতে গিয়ে পড়ে গেল। সেগুলো পাশ কাটিয়ে আবারও যেতে লাগলো। ফারহানের চোখ থেকে নেমে যাচ্ছে আগুনের ফুলকি। রিকের কণ্ঠ ভয়ে আর্তনাদ। দেখ, আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে ওর অবস্থাও খারাপ হবে। আমার ড্যাড ছাড়বে না তোকে। কি বললি তুই? আগামী না ফারহান। রিককে কষিয়ে থাপ্পড় মারল ফারহান। পড়ে গিয়ে মাথা ঠুকে গেল দেওয়ালে। হকি স্টিক দিয়ে দুটো আঘাত করতেই ফারাবি মিনমিনে কণ্ঠে বলল, মারবেন না, মারবেন না আপনি। ফারাবির দিকে তাকিয়ে হাত থেকে হকি স্টিক পড়ে গেল ফারহানের। সে সুযোগে পালিয়ে গেল রিক। অবশ্য ফারহানের নজর নেই সেদিকে। ফারাবি পিটপিট করে তাকাচ্ছে, ঠোঁট দুটো নড়ছে হালকা। ফারহানের বুকের ভিতর জমে থাকা রাগ সব 1 সেকেন্ডেই গলে গলে পানি হয়ে গেল। মেয়েটা হালকা আর্তনাদ ও করেছে। ফারহান গেল না বাঁধন খুলে দিতে। এই মেয়েটার শাস্তির প্রয়োজন। বাথরুমটা খুলে দিন না ফারহান ভাই। দিব না। স্পষ্ট জবাব ফারহানের। ফারাবি আবার আগতি মিনতি করা শুরু করলো, কিন্তু ফারহান নিজ কথাতেই অটল। মেয়েটার কপালেই 2 পাশ দিয়ে বয়ে চলেছে ঘামের নোনা জল, অথচ বাচ্চা বহন শীতল। বাস্তবত এতক্ষণ যাবৎ বাধা থাকাতে আর অধিক টেনশন করাতেই এমনটা হয়েছে। না পেরে ফারাবি এবার কেঁদেই দিল। ওর কান্না সহ্য হয় না ফারহানের। মানসপটে সেটা গোপন রেখে চোখ বন্ধ করলো সে। তবে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারলো না। কয়েক সেকেন্ড ভেবে দুষ্ট বুদ্ধি এঁটে নিল। দেখ ফারাবি, তুই চাইলেই খুলে দিব আমি, তবে আমার একটা শর্ত আছে। আপনাকে বিয়ে করা ব্যতীত সব শর্তে রাজি আমি ফারহান ভাইয়া, দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে খুব। তোকে বিয়ে করবেই বা কে? ফারহান কি পৃথিবীতে আর মেয়ে দেখতে পাই না? তোর থেকে বহুগুণ সুন্দরী আমার পেছনে ঘুরে, বুঝেছিস? খুলে দিন না প্লিজ।
আমার কষ্ট হচ্ছে। বাদন খুলতে লাগলো ফারহান। হাতটা খুব বেশি লাল হয়ে আছে, খারাপ লাগছে ওর। সময়টা এখন মধ্য বিকেল বলা চলে। ফারাবিন নরম হাতে হালকা করে স্পর্শ করে দিল ফারহান। কোনো রকম অনুভূতি নেই ফারাবির মাঝে, কিন্তু ফারহান যেন হাজার বুলেটের শক খেলো। ফারাবি উঠে দাঁড়াতেই প্রচন্ড ব্যথায় কুকিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করলো ফারহান। ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটার, চোখ দিয়ে পানি নেমে যাচ্ছে অবিরত। কোনো শর্ত নেই আমার, চলে আয় আমার সাথে। ফারহানের পেছন পেছন হাঁটতে লাগলো ফারাবি। কি একটা বিদঘুটে পরিবেশ, থেকে থেকেই সিগারেট আর মদের গন্ধ মাথা ধরে গেছে ওর। ফারহান নিজের গাড়ি নিয়ে আসেনি, তাই দুজন অপেক্ষা করতে লাগলো। মিনিট পার হয়ে গাড়ি নেই, মনে হচ্ছে এই রাস্তাটা গাড়িবিহীন। তিক্ততার সাথে ফারহান বলল, তোর জন্য এখন অপেক্ষা করতে হবে এই গাড়ির জন্য? আমি তো বলিনি, আমাকে বাঁচান আপনি। বেশি কথা বলছিস আজকাল। তো কি করব, আর কতকাল চুপ করে থাকবো আমি? কষ্ট পাচ্ছি না একটুও, দম বন্ধ হয়ে যায় আমার। আপনি যখন তখন অধিকার দেখান, কিন্তু যার কোনো ভ্যালু নেই, অথচ জোর খাটানোর স্বভাব আপনার। সত্যি বলতে ওই বদলোকটা আর আপনার মাঝে বিন্দুমাত্র ফারাক চোখে পড়ে না আমার। এতগুলো কথা অনগর বলল ফারাবি, একটা কথাও বলল না ফারহান। কিছুক্ষণ পর বাস এলো, সেই বাসে উঠে বসলো দুজনে। ফারাবি যেন বেশ অবাক হলো। ফারহান নামক ভয়ঙ্কর মানবকে এত কিছু শোনালো আজ, অথচ কোনো প্রতিক্রিয়া নেই। মনে মনে খুশি হলো সে, তবে কল্পনাও নেই ঠিক কতটা আঘাত করে দিয়েছে ফারহানকে। ফাহিমের কাঁধে মাথা এলিয়ে লেকের পানি উথাল পাতাল দেখছে রিমি। মুখে নেই কোনো প্রকার সাজসজ্জা, গায়ে সাধারণ একটা কামিজ। কি বলবে, এই মেয়েটি বিখ্যাত বিজনেসম্যান ফরহাদ চৌধুরীর 3 সন্তানের মাঝে একটি মাত্র কন্যা। সময়টাকে উপভোগ করছে ফাহিম। রিমির চুলের ভেতর হাত বুলিয়ে দিয়ে বিলি কেটে দিচ্ছে। সেই চট্টগ্রাম থেকে ছুটে এসেছে সে, আজ রাতের ট্রেন ধরেই ফিরে যাবে। কাল থেকে ক্লাস। শুধুমাত্র প্রিয়তমার মুখে সচ্ছল উচ্ছ্বসিত হাসিটা দেখার জন্য এত বেদনা। তবুও মনে রয়েছে সুমধুর কিছু বাণী। বুক পকেট থেকে এক জোড়া গোলাপ ফুল বের করলো সে। রিমি তখনও ব্যস্ত প্রিয় মানুষের শ্বাস প্রশ্বাস গুনে নিতে। রিমি সোনা, একটু তাকাবে প্লিজ? এমন করে বলো না ফাহিম, আমার হৃৎপিণ্ড থেমে যায়। এমন বললে চলে যান? তোমার হৃৎপিণ্ড থেমে গেলে আমি যে পাগলই হয়ে যাব। বুক ভরে শ্বাস নিল রিমি। কাঁচে ফুলের সুবাস এসে ছুঁয়ে গেল মন প্রাণ অধর সমস্ত দেহ। ছলাং করে কেড়ে নিল গোলাপ ফুলের দুটি। খুশিতে অফুল হয়ে চেষ্টা করলো মাথায় পড়ার, তবে পারছে না পড়তে। ফাহিম নিজ হাতে সেটা পরিয়ে দিল। এমন বাচ্চাদের মতো করলে চলবে জান? আমি তো এমনিতেই পড়ে দিতাম, দুষ্টুমিটা না করলেও হতো। বাচ্চা মেয়ের সাথে প্রেম করার আগে ভাবা উচিত ছিল। ইস, নিজেকে বাচ্চা বলে। বিয়ে করলে 2 দিন বাদেই বাচ্চার মা হয়ে যাবে, আর উনি কিনা এখনো বাচ্চা। লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে নিল রিমি। ফাহিমের মনে ইচ্ছা হলো আরো কিছু সময় কাটানো, তবে ঘড়ির কাঁটা বলছে এক্ষুনি যেতে হবে। তবে মন সেটা চাইছে না। প্রিয়তমার শরীরের মাদকতা আর মিষ্টি ফুলের সুবাসে মেতে ওঠা বসন্ত সব মিলিয়ে মন চাইছে না যেতে। তবে সন্ধ্যাও অনেকটা গভীর হতে চললো। সবাইকে ফাঁকি দিয়ে সেই দুপুর থেকে অপেক্ষা করছে রিমি। এতক্ষণ অবধি বাসায় না ফেরার নিশ্চয়ই বকাও খেতে হবে, যদিও বা পাশেই বসন্ত উৎসবের গান পরিবেশিত হচ্ছে। এই অজুহাত দেওয়া যেতে পারে। তারপরও ফাহিমের মন রিমির জন্য ব্যাকুল হয়ে গেল। নিজের আবেগ লুকিয়ে মেয়েটার কপালে সূক্ষ্ম চুম্বন করে বলল, অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাসায় ফিরে যাও। ইবাব শিকদার সামান্য বিচলিত। ক্ষণকাল পূর্বেই তিনি জানতে পেরেছেন মির্জা পরিবারতে গিয়েছে অর্ণব, মির্জা বাড়িতে গিয়েছিল অভিনব। পাইচারি করছেন ঘরময়। মনটা অশান্ত হয়ে গেছে। মির্জাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে এই পরিবারের, যা সম্পর্কে অবগত নয় অভিনব। তবে এখন সময় এসেছে অবগত করার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই ইবাবের মুখটা ভেসে উঠল। তিনি বিচলিত পায়ে এগিয়ে গেলেন। বিদেশি বসবাসরত এই একমাত্র ভাগ্নেকে প্রচন্ড ভালোবাসেন তিনি। যদিও প্রিয় বোন ইহিরিমা তার প্রতি অভিমান করে আছে, তবে ভাগ্নের সাথে যোগাযোগ ছিল সর্বদা। অভিনবকে ফোন করে আসতে বলেছেন তিনি। মামা কিছু বলবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে ইহান। বলো। এখানে নয়, বাগানে চলো। ওয়েট, তাহলে আমি ফুলঝুটিকে চকলেটগুলো দিয়ে আসি। রূপা আর ফুল পড়াশোনা করছিল। 2 বোন একে অপরের জান, আবার একটু পরেই হয়ে যায় চরম শত্রু।
চুপিসারে রুমে প্রবেশ করলো অভিনব। ফুল গভীর মনোযোগে পড়ছে। এই মেয়েটাকে পেছন থেকে জাপটে ধরে উঁচু করলো অভিনব। ফুল খিলখিল করে হাসছে। অভিনব চোখে বাচ্চাটি খুবই সুন্দর, শ্যাম বর্ণের হলেও চেহারায় রয়েছে অদ্ভুত স্নিগ্ধতা। ফুল সোনা, মজা পেয়েছো? পেয়েছি তো, খুব মজা ছিল এটা। আচ্ছা ইহান ভাইয়া, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে সারপ্রাইজ দেবো বলে দেখা করিনি। খুব ভালো করছো। ফুলের হাসি হাসি মুখ। রূপাকে এক হাতে জড়িয়ে ধরে অভিনব বলে, কি মিস রূপসী, আপনি বুঝি অভিমান করেছেন? একদমই নয়, তবে এই যে চকলেট এনেছো সেগুলো কিন্তু আমারও চাই। একদম, কেন দিব না? আমি তো জানি আমাদের রূপসী কন্যা এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। ঠিক বলছো তুমি। জানো ইহান ভাইয়া, ছোটদের মতো করে আপু ফোনে কাকে যেন বলেছিল, বাবু আমার কিন্তু গোলাপ আর চকলেট চাই। মেয়েটির মুখ চেপে ধরল রূপা। অভিনব যা বোঝার বুঝে গেছে। রূপা অস্বস্তিতে নুয়ে যাচ্ছে কেন। অভিনব তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, প্রেম করছো রূপসী কন্যা? না মানে ভাইয়া, তেমন কিছু নাই। কাল দেখা করিয়ে দেব, আমি তাকে পরখ করে নিতে চাই। জি ভাইয়া। ফুলের নাক টিপে দিয়ে চলে গেল অভিনব। রূপা আর ফুলের মাঝে চকলেট নিয়ে হাতাহাতি চলছে। পেছন ফিরে সেটা স্পষ্ট দেখলো ছেলেটা। মামা, আমি চাই না এই শত্রুতা বহাল থাক। এটা আমাদের পূর্ব নীতি ইহান। কি দরকার এমন বিনিময়ের? দুই এলাকার মানুষগুলো আতঙ্কিত হয়ে আছে। সব থেকে বড় কথা, মম খুবই আপসেট। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ছিন্ন হয়েছে এই শত্রুতার জন্য। ভারী শ্বাস প্রশ্বাস শোনা গেল মাত্র। দুই এলাকায় চায় ক্ষমতা নিজেদের মাঝে স্থির রাখতে, যার কারণে এত শত ঝামেলার উৎপত্তি। কেউ এক চুলো ছাড় দিতে রাজি নয়। মন খারাপের মাঝেও এক চুলতে হাসি বান্ধবী মন। জিলকে নানানভাবে হাসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। মেয়েটার এমন এমন কাণ্ডে না হেসেও পারে না ঝিল। তবে ভেতরে থাকা কষ্টটা সেটা তো লাঘব হয় না কিছুতেই। মৌনতা এবার সিরিয়াস হলো। ঝিলের গালে হাত দিয়ে বলল, কি হচ্ছে কি দোস্ত? তুই এমনভাবে মনমরা করে আছিস যেন তোর প্রাণটাই বুকের ভিতর থেকে খোয়া গেছে। আপনি আমার জীবনের যে অংশ ছিলেন সেই অংশটা ধারণ করতেই কষ্ট হচ্ছে আমার। এত বড় প্রতারণা! হেটিউ অভিনব, কেন এত ব্যথা দিতেন শব্দপুরুষ? এমন তো হওয়ার কথা ছিল না। আপনি স্বপ্নে স্বপ্নে ভেবে নিতাম স্বপ্ন পুরুষ এসে আমার বসন্ত রাঙিয়ে দিবে, চারপাশ হবে রক্তের মতো লাল, যেমনটা হয় ভালোবাসার প্রতীকের কারোর রং। অথচ আপনি আমার জীবনের সমস্ত রং এই বসন্তে মুছে দিলেন। দোস্ত, কান্না করছিস তুই? কান্না লুকানোর চেষ্টা করলো ঝিল। আকাশের পানি তাকিয়ে দাঁত কামড়ে চোখের পানিকে বাধা প্রদান করলো, তবে সেটা থামছে না। বেহায়ের মতো গলে গলে পড়ছে। হতাশা নিয়ে চলে গেল মৌনতা। রোহন ছাদে দাঁড়িয়ে কবুতর নিয়ে খেলা করছে। শখের বসে বিভিন্ন প্রজাপতির কবুতর পালন করে সে। এক মুঠো গম নিয়ে অল্প করে ছিটিয়ে দিল মৌনতা। রোহনের নজর সেদিকে নেই। রোহন ব্যস্ত কবুতর পালনে। ঝিলের মনের অবস্থা একটু হলেও অনুভব করতে পারে। তবে মাহিন তাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে এই সমাজ মেয়েদের সমুক্ত করতে একটা হুমকিতে। আবেগে ঝিলের সেফটি মাথায় ছিল না, তবে এখন থেকে আর ভুল করবে না। বসন্ত উৎসব পেরিয়ে গেলেও দু এক স্থানে 21শে ফেব্রুয়ারির জন্য আয়োজন চলছে। গাজীপুর আর মির্জাপুরের তত্ত্বাবধানে পরিচালিত হতে যাচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান, যার ফলে দুই এলাকার মাঝে দ্বন্দ্ব লাঘব হবে বলে আশা করছেন কিছু ব্যক্তিজন। যুব সংগঠন থেকে আহনাফ আর রোহন ও যুক্ত এই আয়োজনে। বহু কষ্ট করে ঝিলকে নিয়ে বের হতে সক্ষম হলো মৌনতা। বিগত 3-4 দিন ধরে এই বাসাতেই থাকছে সে। ঝিল অধৈর্য হয়ে বলল, আর একটু, তুই এমন হাঁপিয়ে যাচ্ছিস কেন? ভালো লাগছে না আমার। কথা বলতে বলতে আয়োজিত মঞ্চস্থানে চলে এলো ওরা। মৌনতা ছুটে গেল রোহনের কাছে। ছেলেটা কাল থেকে বাড়িতে ফিরেনি, তাই প্রচন্ড আবেগী হয়ে পড়েছে মন। ভালো লাগলো ঝিলের। চারপাশে স্নিগ্ধতা ওকে আলিঙ্গন করে যাচ্ছে। মাথার উপর দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছের সারি। হঠাৎ করেই একটা ব্যানের চোখে যায়। অভিনব দারুণ একটা ছবি টানানো, সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, বিখ্যাত জুরালিস্ট অভিনব সরকার ইহান এখন বাংলাদেশের মাটিতে। না চাইতেও চোখ থেকে সচ্ছল
পানির স্রোত নেমে গেল। মুখ চেপে কান্না করতে লাগলো ঝিল। বড্ড অসহায় লাগছে নিজেকে। চিৎকার করে বলতে চাইলো, গলা দিয়ে খুব জোরে আওয়াজ এলো না। চোখে জল এলো। এলোমেলো হাতে মুছে নিয়ে ঝিল বলল, আই হেট ইউ অভিনব, আই হেট ইউ। আপনি আমার জীবনের যে অংশ ছিলেন সেই অংশটা ধারণ করতেই কষ্ট হচ্ছে আমার। এত বড় প্রতারণা! হেট ইউ, হেট ইউ, হেট ইউ অভিনব। পেছন ঘুরতে গাছের আড়লে চড়ে গেল অভিনব। শ্বাস নিতে গেল, বাতটা বরং কেমন ভারী থেকে। মনে হচ্ছে বাতাসে মিশে গেছে গুনগুনে ব্যথার সুর। নাকে আসে করুণার গন্ধ। কত মায়া হলো নিজের প্রতি। তবে সত্যিই কি ভুল হয়ে গেল তার? মন খারাপের বাসা বেঁধেছে ঝিলের মনে। এই বিদিন হৃদয় নিয়ে আর থাকা যাচ্ছে না। বসার ঘর থেকে উঠে চলে গেল সে। সকলের চোখে মুখে হাহাকার বিরাজ করছে, তবে কেউ কোনো বিশেষ প্রতিক্রিয়া করল না। প্রতিটা ব্যক্তি অপেক্ষা আছে কখন মেয়েটা একটু স্থির আর স্বাভাবিক হবে। তবে এরা কি কেউ জানে স্বপ্ন পুরুষ নিঃস্বার্থে ধীরে ধীরে গড়ে তোলা স্বপ্নটা ভেঙে দিয়ে চলে গেল কেমন লাগে? কেউ জানে না। বিশেষ ধরনের কাগজে তৈরি একটি ডায়েরি ব্যবহার করে ঝিল। ডায়েরিটার বয়স প্রায় 11 হতে চলছে। খুব নামকরা ডিজাইনারকে দিয়ে ডিজাইন করা এটা। হিরো খচিত কলম দিয়ে নিজ স্বপ্ন পুরুষের নামটা কেটে দিল সে। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। তবে সে যেন অভিপ্রায় করেই নিয়েছে রাখবে না অভিনব নামক কোনো অস্তিত্ব। ড্রয়ারে রাখা একটি ছবির অ্যালবাম, যার পুরোটাই পূর্ণ স্বপ্ন পুরুষের ছবি দ্বারা খুব যত্ন নিয়ে সংগ্রহ করেছিল সেটা। হাত সেগুলো অন্ত কাটাবে। গলা দিয়ে শব্দ বের হয় না। বহু কষ্টে ঝিল বলল, কেন এত ব্যথা দিতেন স্বপ্ন পুরুষ? এমন তো হওয়ার কথা ছিল না। আপনি স্বপ্নে স্বপ্নে ভেবে নিতাম স্বপ্ন পুরুষ এসে আমার বসন্ত রাঙিয়ে দিবে। চারপাশ হবে রক্তের মতো লাল, যেমনটা হয় ভালোবাসার প্রতীকের গাঢ় রং। অথচ আপনি আমার জীবনের সমস্ত রং এই বসন্তে মুছে দিলেন। ছবি থেকে কোনো উত্তর আসে না। ঝড় বস্তু কি করে কথা বলে? বাকেট অগ্নিশিখায় ঢেউ খেলে যাচ্ছে। বাতাসে বেগ কম, তবুও আগুন নড়াচড়া করছে। খুবলে খুবলে অ্যালবামে থাকা হাজার খানেক ছবি একটা একটা করে জ্বালাতে লাগলো ঝিল। চোখ থেকে অর্থের সমুদ্রের মতো জল গড়িয়ে যাচ্ছে। মানুষের অভিমান ভয়ঙ্কর হয়। সেই অভিমান মনের ভেতরে থাকা সত্য অনুভূতিকেও মুহূর্তেই হারিয়ে দিতে পারে। যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বপ্ন পুরুষের স্মৃতি মুছে ফেলা ঝিল। আহনাফ খুব ব্যস্ত, তাই তো ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। রোহানেরও পাত্তা নেই। নিশ্চয় বেরিয়ে পড়েছে মৌনতাকে নিয়ে। 21শে ফেব্রুয়ারি আজ। পশ্চিমা আকাশে হালকা হালকা হলুদ আলো। খুব ভোরে ঘুম থেকে ওঠে মাহিন। ভাই বোনদের প্রতি খুব স্ট্রিক্ট তার আচরণ। এমনটা ছিল না সে। তবে ব্যক্তিগত কিছু ঝামেলা পোহানোর দরুন এভাবে পরিবর্তন ঘটেছে তার। হাসি খুশি থাকাটা যার প্রাকৃতিক ছিল, সেই মানুষটাই আজ বুড়ো গম্ভীর। টেরেসে এসে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, এটা নিলে শরীর বল পাবে। ভালো। আমি চা খাই না, জানো না? ফুলের চা এটা। ও, রাখো টেবিলে, পরে খেয়ে নিব। আমার সাথে রাগ করছিস বোন? রাগ করবো কেন? না মানে, আচ্ছা শোন না, এখন তো খুব ভোর। আমি 6টায় বের হবো, তুই রেডি হয়ে থাকিস। আমি অনুষ্ঠানে নিয়ে যাব তোকে। ইচ্ছে নেই, তোমরা যাও সবাই। আশ্চর্য, তুই না গেলে আমরা কি করে যাব? সবাই কি কিছু আমার উপর ডিপেন্ড করে ভাইয়া? থেমে গেল মাহিন। বুকে ভারী কিছু আস্তরণ অনুভব হয়। ঝিলের মাথায় আদরে স্পর্শ করে বলল, অভিমান করে থাকা ভালো, তবে অধিক অভিমান ভালো নয় বোন। রেডি হয়ে থাকিস। বিপরীত কিছু দেখলে ভাববো আমার প্রতি তোর ক্ষোভ জমেছে। শর্ত দিয়ে চলে গেল মাহিন। ঝিলের ঠোঁটের কোণে তাচ্ছিল্য ফুটে উঠেছে। মোটে ভুল করেছে কিনা? জীবনটা ফুলে সাজানো কোনো বিছানা নয়। তা ভুলে গিয়েছিল বাবা চাচা আর ভাইদের এত শত আদরে। তবে আজ খুব অনুভব হচ্ছে বড্ড বেশি সময় পার হয়ে গেল। মাহিনের কাজকর্মটাই কেমন অদ্ভুত। অভিনব খুব বেশি শঙ্কায়িত। সে কিছুতেই আসতে চায়নি এই অনুষ্ঠানে। তবে মাহিন ছাড়তে নারাজ। ভার্সিটিতে পড়াকালীন মাহিনের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল তার। না দেখে রাস্তার মাঝ পথ দিয়ে হাঁটছিল সে। অভিনব এসে নিয়ে যায় কিনারাতে। যদিও বিদেশি গাড়ি চলাচল নিয়ে বেশ নিয়ম কানুন রয়েছে, তবে মাঝপথে হাঁটা কোনোভাবেই উচিত নয়। ওই একদিনই একটু হাই হ্যালো হয়েছিল। তখন মনে হয়েছিল মাহিন নামের ছেলেটি খুবই গম্ভীর। তবে এখন ধারণা বদলে গিয়েছে। মুখমণ্ডল অবরণে থাকবে এমন বৃহদাকরণ মাস্ক পরেছে সে, যাতে করে কারো নজরে না আসে।
এমনিতেই সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশে আসার সংবাদ প্রচার হয়ে গেছে। মাহিন শোনো না। ফোন কেটে চলে এলো মাহিন, চারপাশে তাকিয়ে বলল, এই কি অভিনব ভাই, আপনাকে কেউ সার্ফ ড্রিঙ্কস দেয়নি? ওয়েট, আমি দেখছি। মাহিন সেটা না। একটু ওয়েট। রাজীব, এই রাজীব, এখানে একটা সফট ড্রিঙ্কস দিয়ে যা তো। হ্যাঁ ভাই, তো কি বলছিলেন? আমি চলে যেতে চাচ্ছি এখন, বুঝতেই পারছো থাকাটা রিস্ক। আরে কিছু হবে না, এই প্রথম বাংলার মাটিতে বাঙালি সব এসেছেন, আর এখনই চলে যাবেন? হুম, পেট পুরে খেয়ে দিয়ে একেবারে ভুঁড়ি বানিয়ে দেন যা হবে। এসব যুক্তি দিয়ে চলে গেল মাহিন। সফট ড্রিঙ্কসের গ্লাস নাড়াচাড়া করতে করতে চোখ গেল বাইরের গেটের পথে। শাড়ি পরে এসেছে ঝিল, তার পাশেই মৌনতা ব্যস্ত হাসি হাতটা করতে। চোখ নামিয়ে নিল অভিনব। ঝিলের বলা কথাগুলো কেমন যেন কানে বাজে প্রায় সময়। মনে হয় মিঠি বলা কথাগুলো প্রতি ক্ষণে ক্ষণে শেষ করে দেয় ওকে, যা সহ্য করা খুবই কষ্টকর। ঘুম থেকে উঠেই চোখ দুটো নিমজ্জিত হলো ঘড়ির কাঁটায়। সময় 12টা। চোখ দুটো পিটপিট করে তাকায় লাভ দিয়ে উঠতে ফারাবি। আজ 21শে ফেব্রুয়ারি, হয়তো কোনো রকম ডাক পড়েনি। মন খারাপ নিয়ে ছুটে এলো ড্রয়িং রুমে। কেউ নেই বাসাতে, আশেপাশে কারো ছায়াও দেখা যাচ্ছে না। দারোয়ানকে জিজ্ঞেস করতেই তিনি জানালেন রিমিদের বাড়ি গিয়েছে সবাই। হঠাৎ একযোগে সকলে যাওয়াটা হজম হচ্ছে না, তাই একটু ভেবে নিয়ে ছুট লাগালো সেই পথে। ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষ তাকালো ওর দিকে, সবাই নিজস্ব চেনা অংশ। তবুও ভরকে গেল ফারাবি, পিটলে গিয়ে বলল, রিমি কোথায়? উপরে। সবাই আবারও ব্যস্ত হয়ে পড়লো, কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা করছে। এমন যেন সন্দেহের গন্ধ পেল। করিডোরে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করলেই রিমি এসে নিয়ে গেল ঘরের ভেতর। এমন করে নিয়ে আসলি কেন? তুই কি আমার ভাইয়াকে ভালোবাসিস না? হঠাৎ এমন প্রশ্ন কেন? প্রয়োজন আছে বিধায় এমন প্রশ্ন করছি। বল না ফারাবি, তুই কি ভাইয়াকে একটুও পছন্দ করিস না? দেখ রিমি, আমি একদম মন থেকে বলতে গেলে ওনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। হ্যাঁ, উনি সম্পর্কে আমারও ভাইয়া হয়। তাছাড়া মানবতার খাতিরে যতটুকু মায়া ভালোবাসা থাকা প্রয়োজন ঠিক ততটুকুই, এর বেশি কিচ্ছু না। বিশ্বাস কর, এই পরিবারের বাকি সদস্যদের যতটা ভালোবাসি আমি, তার এক অংশ ওনার প্রতি নেই। এমনকি মাঝে মাঝে আমি অসহ্য হয়ে যাই। ফারহান ভাইকে দেখলে আমার শরীর জ্বালা করে, মনে হয় কোথাও চলে যাই। সামনে কাঁদছে রিমি। ফারাবি আটকে বলল, তুই কাঁদছিস কেন দোস্ত? ভাইয়া। কি হয়েছে? হঠাৎ করে ভাইয়া ভাইয়া করছিস কেন? কোথায় তিনি? হাত সামনে ঘুরিয়ে দেখালো রিমি। বেলকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফারহান। মুখটা কেমন জীর্ণ শীর্ণ হয়ে আছে। ফারাবি ভয় পেয়ে এই বুঝি ফারহান নামে অসহ্যকর প্রাণী তাকে বকে দিবে। ভাইয়া আসলে অদূরে হাতে রিমির চোখের অশ্রুবিন্দুগুলো মুছে দিল ফারহান। হাতের আঙ্গুলের সাহায্যে ঠোঁট প্রসারিত করে দিয়ে বলল, টেক ইট ইজি ডিয়ার। এমন নয় যে পৃথিবীর সব কিছু আমি পাবো। তাছাড়া এখন তো আমিও অতিষ্ঠ হয়ে পড়েছি। হ্যাঁ, একটা সময় আমার মনে একটা ফিলিং ছিল কারো জন্য। ছিল মানে, আর এখন নেই, কোনো অনুভূতি নেই ভালোবাসার। স্মিত হাসলো ফারহান। একটু দূরে দাঁড়িয়ে আছে ফারাবি, সবকিছু বোঝার অপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। হতাশা লুকিয়ে ফারহান বলল, না, এখন নেই। আমি শাসন করতে পছন্দ করি, তাই শাসন করতাম কাউকে। একটা সময় মনে হয়েছিল শাসনটাকে আর একটু প্রশ্রয় দিয়ে একটা নাম দেই, বাট এখন সেটা শুধুই অতীত আমার কাছে। আমি বুঝতে পারিনি আমার করা শাসনগুলো কারো এতটাই নিকৃষ্ট লাগবে। তাছাড়া কোনো রকম অধিকার তো নেই আমার। সকলের মতো আমিও চাই এই ভাঙা সম্পর্কের ভিত্তিকে পুরোপুরি ভেঙে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে। ভাইয়া তুমি? ফারহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল রিমি। ফারাবির মাথায় এখনো কিছুই যাচ্ছে না। সে বিহ্বল হয়ে গেছে ফারহান নামক ভয়ঙ্কর মানবের ভয়হীন আচরণে। রিমিকে বুঝ দিয়ে চলে গেল ফারহান। এই অহেতুক সম্পর্কে ইতিহাসে দরজায় ঠক ঠক আওয়াজ করে যাচ্ছে। শেষ করতেই হবে এই সম্পর্কটা। মনিকার সাথে রিফাতের মনোমালিন্য চলে সর্বদা, আজও তার ব্যতিক্রম নয়। তবে দুটো মন ভার হয়ে আছে সকলে জানা ফারহানের পাগলামি সম্পর্কে। হঠাৎ করে এভাবে সম্পর্ক ভেঙে দিতে রাজি হবে তা সবার কল্পনার বাহিরে। তোমার কি এমনি মনে হয় রিফাত? কেমন? ফারহান ভাইয়া সত্যি ভেঙে দেবে সম্পর্ক? যা তৈরি হবার নয় তা নিয়ে পরিকল্পনা করা বৃথা সময় নষ্ট মাত্রই। কিন্তু এত ভালোবাসার সব চেষ্টা বিফলে যাবে। অবুঝের মতো কথা বলো না মনিকা। এক
আপেক্ষিক ভালোবাসার পরিণত খুব সুখের হয় না। কিন্তু আমি আর একটাও কথা শুনতে চাই না মনিকা। ফারাবির জায়গায় নিজেকে বসিয়ে দেখো একবার, বুঝতে পারবে কতটা যন্ত্রণা। আমারই ভুল ছিল এতদিন। নিজ ভুল বুঝতে পারে মনিকা, তবে অন্তর্কর্ণে এ কথা জানান দিবে কি করে? মনতে চাচ্ছে না এমনটা। প্রিয় মানুষগুলো যন্ত্রণা এমন ভাবে হাহাকারের জন্ম দেয়। গিটারের শব্দ, করুণ সুর, পাশে জ্বলন্ত রয়েছে আগুনের বাকেট। হালকা হালকা উষ্ণতায় বেশ মনোরঞ্জন পরিবেশ। ফারহানের চোখে পানি নেই, অথচ এই অসময়ে প্রচন্ড চিৎকার করার কথা। রাফাজ খুব যত্ন সহকারে ভাইকে অবলোকন করলো, তবে বিশেষ কিছু আন্দাজ হলো না। কিছু বলবি ভাই? বলবো। এই চেয়ারে না বেঞ্চে বস। গিটার বাজানো থামালি কেন? এমনিতেই ভালো লাগছে না, বল না কি বলবি বলে এসেছিস। তুই কি নিশ্চিত ভাই? কোন বিষয়ে? বুঝেও না বোঝার ভান করিস না ফারহান। গিটার ছেড়ে দিয়ে উঠে গেল ফারহান। একা থাকলে মন হয় ভারী, আর কেউ কাছে এলে বুকে বাঁধে যন্ত্রণার বাসা। বলবি না আমায়? বলার কিছু নেই তো ভাইয়া। দেখ, একটা সম্পর্কের ভিত্তি ঠিক না থাকলে সেটা এমনিতেই টিকে না। আমি চাই না একটা সুন্দর সম্পর্ক সারা জীবন ভুলের মাঝে বেঁচে থাকুক। তুই তো বিজ্ঞানের খুব ভালো ছাত্র, আর এইটা জানিস না ভিত্তি ভুল হলে কোনোভাবে সেটার সমাধান মিলে না। তোর সাথে কথায় পারে কে? এখন বাদ দে তো সেসব, আগে বলতো কফি খাবি কিনা? তুই বানাবি? অফকোর্স, আমি অনেক ভালো কফি বানাই, তোর থেকেও ভালো। ভাব, তাই না? ওয়েল, তো হয়ে যাক বেস্ট কপি ম্যাচিং চ্যালেঞ্জ। অবভিয়াসলি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ব্রো। বি রেডি ফর ইন্ট। গেমটা আমিই জিতবো। দেখা যাবে। দেখে নেবেন স্যার, আমি যাব আর আসবো। উৎফুল্লতা নিয়ে কিচেনের দিকে গেল ফারহান। বেঞ্চ ছেড়ে দোলনায় বসে পড়ল রাফাজ। এখন থেকে চাঁদকে খুব সুন্দর লাগে, এমনটাই যুক্তি ফারহানের। তবে চাঁদটাকে, সেটা নিয়েই যত প্রশ্ন। সৌরজগতের সেই চাঁদ নাকি বাস্তব জীবনের চাঁদ, যেখান থেকে খুব সুন্দর নজরে আসে মানুষ চাঁদের ঘর? ফারাবির সম্মুখে ছুটে এলো ফারহান। খুব ব্যস্ত দেখাচ্ছে তাকে, কিছুটা রাগ হচ্ছে তার। তবে ফারহানকে বলার মতো কোনো ভাষা অন্তরে থাকা যন্ত্রগুলো খুঁজে পায় না। ফারাবির কথা বলতে হয় না, ফারহানই শুরু করলো। সরি ফারাবি, হঠাৎ? এতদিন ধরে তোর স্বাধীনতায় আঘাত করার জন্য। ও ঠিক আছে? ফারহান তাকিয়ে রইল প্রিয়তমার পানে। ফারাবি সামান্য বিব্রত হয়ে বলল, আর কিছু বলবেন ফারহান ভাইয়া? আমার দেরি হয়ে যাচ্ছে, টেস্ট এক্সাম হচ্ছে। উপস, সরি, বেশি সময় নিচ্ছি না, দুটো কথা বলবো জাস্ট। জি বলুন। আমি সবাইকে বলে দিয়েছি এই অহেতুক সম্পর্কটা রাখবো না, আর না কখনো কষ্ট দিব তোকে। আই মিন তোর কাজে বাধা দিব না। জি। মূল কথায় আসা যাক। হয়তো তুই ভেবেছিলি আমি তোকে মুক্তি দিলেও আচরণ আগের মতোই বলিষ্ঠ রাখবো, বাট এখন জানাচ্ছি তোর লাইফে কিঞ্চিত পরিমাণে যাব না আমি। আর তোর ইচ্ছে মতো চলতে পারিস তুই। কারোর সাথে রিলেশনে গেলেও প্রবলেম নেই আমার। বাক্যহীন ফারাবি। উক্তিগুলো সত্য নাকি সেটা বোঝার জন্য আলতো করে চিমটি কাটলো হাতে। ব্যথা অনুভব হয়েছে, তার মানে সমস্তটাই সত্যি। ভেতর থেকে প্রফুল্লতা আসতে চায়, মন চায় সমস্ত কিছু ছড়িয়ে ইচ্ছে মতন আসতে। তবে ভয় হয়, আর ভদ্রতা বলেও তো একটা কথা আছে, তাই না? আচ্ছা, যাচ্ছি আমি। শুভকামনা মুক্ত জীবনের জন্য। মাথা চাকালো ফারাবি। কয়েক পা যেতেই ফারহান বলল, তুই বোধহয় জানিস না আমি শহর থেকে চলে যাচ্ছি। মানে? কক্সবাজারে চলে যাচ্ছি। সেখানে রেস্তোরাঁ রয়েছে আমার বন্ধুর। কিছুদিন থেকে বুঝে নিব বিজনেসটা, দেন ইউকে চলে যাব। স্তব্ধ হয়ে রইল ফারাবি। ফারহান পূর্বে হাঁটা লাগিয়েছে, মনটা কিছুটা মলিন, তবে ভেতর থেকে শান্তি অনুভব হলো। এই পৃথিবীতে লড়াই করে বাঁচতে হয়, যদি লড়াই করার ক্ষমতা না থাকে তো পিছিয়ে যাওয়াই উত্তম। ফারহান পিছিয়ে যাবে। পরীক্ষা দিয়ে কোচিং এ পা বাড়িয়েছে ফারাবি। মনটা ভীষণ ভালো আছে। পুরো কোচিং টাইম খুব শীতে আত্মহারা হয়ে রইল। রিমি এখন তার পাশে বসে না। অভিমান হয়েছে খুব, যদিও অনুচিত এই অভিমান, তবে ভাইয়ের কষ্টটা অনুভব করতে পারে সে। কোচিং শেষে রিমির কাছে গেল, না দেখার ভান করে চলে যাচ্ছে মেয়েটা। প্রতিমধ্যে বাধা হলো ফারাবি। রিমির বাঁকা দৃষ্টির যেন খুব অসহ্য লাগছে তার। দোস্ত এমন করছিস কেন? আমার ভালো লাগছে না, পরে কথা বলি। এড়িয়ে চলছিস আমায়? হয়তো। এড়িয়ে চলার প্রশ্নের এত সহজ জবাব দেওয়া ফারাবির চোখ থেকে অশ্রু নির্গত হতে লাগলো। কিছুতেই অশ্রু থামছে না, ভেতরটা জ্বলে যাচ্ছে একদম। নাকটা অসম্ভব লাল হতে শুরু করেছে।
প্রিয় বান্ধবীর এমন প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। কড়া শাসন করা হলো রিমিকে। ফারহান খুব বিচিত্র ধাঁচের মানব, বুঝতে পারে না এই ভাই নামক মানুষটিকে। ফারাবির প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ছেড়ে দিতে হবে অবলীল ভাবে? রিমি অন্ধ বটে, তবে চোখ নেই এমন নয়। ভাইয়ের কষ্টে অন্ধ সে। খুব অভিমান হলো তার। যাওয়ার পূর্বে ঘরে এলো ফারহান। রিমি তখন নিষ্পলক ভাবে তাকিয়ে আছে বাগানে থাকা শিউলি ফুলের দিকে। মনোযোগ পেতে খ্যাক করে শব্দ করলো ফারহান। রিমি জানে আসবে তার ভাই, মনে মনে অনেক কথাই জমিয়ে রেখেছে, তবে এখন কোনো শব্দ নেই মানসপত্রের শব্দ ভান্ডারে। রাগ করেছিস? না। জানি কষ্ট পেয়েছিস, বাট বিশ্বাস কর আমিও দেখতে চাই কতটা উঠতে পারে আমার ভাইয়ের কোচকে থাকা ফারাবি। যদি সত্যিই উড়ে যায়? যাবে না? যেতেও তো পারে ভাইয়া। হুম, পারবে না। আমি এখনো অনুভব করি ফারাবি আমার প্রতি দুর্বল। তোর ভাই কি এতই বোকারে পাগলি? আমার মনে হয় তুমি কষ্ট পাবা ভাইয়া। রিমি কাঁদছে, নাক লাল হয়ে গেছে অনেকটাই। হেসে হেসে কথা বলা মেয়েটির মুখে কান্না একদমই মানায় না। বাধা দিল ফারহান, তবে জানালো ফারাবির প্রতি কড়া নজরদারি রাখবে সে, কিন্তু কোনো কর্মে বাধা দিবে না। এসব সান্ত্বনা ছড়িয়ে দিয়ে কোথাও একটা চাপা অনুভূতি হলো। ভয় নিহাতি কম নয়। ফারাবিকে নিয়ে আজকাল বড্ড ইনসিকিউর ফিল হয়। ফারহানের মুখচ্ছবিতে রঙের ঈর্ষ বদল ঘটেছে বইকি। সামনে থাকা সুপুরুষের দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে। অভিনব বিচক্ষণ মানুষ বটে। ঘটনার রস আনার প্রয়োজনে মারাত্মক শব্দ করে হেসে উঠল। এতে অবশ্য ফারহানের লজ্জা কমলো না একটুও, বরং আরেকটু নুয়ে গেল। জীবনে প্রথমবারের মতো নার্ভাস হচ্ছে সে। আমার জানা মতে ভ্রমণ পিপাসু তো নন আপনি, মিস্টার ফারহান চৌধুরী। হ্যাঁ, সঠিক বলেছেন। তবে ভ্রমণ আমার আত্মার অংশবিশেষ। সেটাও ভুল বললেন বোধহয়। না মানে আসলে আমি ট্রাভেলিং সম্পর্কে আগ্রহ বোধ করি, সেই কারণেই আসা। বিষয়টা হজম হচ্ছে না সঠিক। ফোর্স করে দম ফেললো ফারহান। এত নার্ভাস কখনোই অনুভব হয়নি। তবে বলা বাহুল্য অভিনবের মতো সুপুরুষ আর মিষ্টি ভাষীর কাছে এসে এক ধাপ পিছিয়ে গেছে সে। অথচ বিগত বছরগুলোতে কত বড় বড় আর্টিস্টের সাথে সাক্ষাৎ হয়েছে তার। সবাইকে সাবলীল ভাবে গ্রহণ করেছে, কিন্তু এবার যেন ঘটে যাচ্ছে সব। ভালোবাসার মানুষকে কত দুর্বল করতে পারে সেটা ফারহানকে দেখেই বোঝা যায়। ব্যস্ত হবেন না, আমরা লাঞ্চ সেরে তারপর আলোচনা করি। আসলে ট্রাভেলার্স তো, তাই খিদে পায় বেশি। শেষোক্ত কথাতে রসিকতায় ভরপুর। ফারহান সহজ হলো। নিজের একটা আলাদা অভিব্যক্তি রয়েছে, যার কারণে সর্বক্ষেত্রে উজ্জ্বল হয় তার নাম। কয়েকটাই শ্বাস ফেলে স্বাভাবিক হলো সে। হাত ছেড়ে ডাকলো কাউকে। গায়ে থাকা কস্টিউমিও বলে দিচ্ছে 5 তারা হোটেলের ম্যানেজার হবেন তিনি। অভিনব খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলো ফারহানকে। অন্তত রক্তচা আর সুদর্শন উপাধি দেওয়া বাহুল্য। খাবার খাওয়ার সময় একটা টু শব্দ হলো না দুজনের মাঝে। খাবারের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করলো তারা। জানালা দিয়ে মৃদু সমীকরণ স্পর্শ করে যাচ্ছে দুজনকে। অভিনব অপেক্ষা করে যাচ্ছে ফারহানের বার্তা শ্রবণের জন্য। তবে ছেলেটা যেন কঠোর কিছু সাজাচ্ছে। আরো কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর অভিনবী শুধায়, আমরা কি আলোচনায় আসতে পারি মিস্টার ফারহান? জি অবশ্যই, প্লিজ সিট। কণ্ঠ তেজ নেই, আর না আছে ভয়। বেশ ভালো করেই নিজেকে সামলে নিয়েছে ফারহান। ওয়েটার এসে ধোয়াটা কফি রেখে গেল। নিজের হাতের সাহায্যে সামনে কফি এগিয়ে দিল ফারহান। স্মিতস্য অধর কাঁপিয়ে বাহবা দিল অভিনব। খুব ভালো করেই রপ্ত করেছেন নিজের পার্সোনালিটি ধরে রাখার। ধরে নিতে পারেন তেমনটাই। হয়তো ভাষা খুব সাবলীল নয় আপনার মতো, তবে শতেক মানুষের ভিড়ে একটু নমনীয়তা বজায় রাখার চেষ্টা থাকে সব সময়। খুব ভালো বলেছেন। তা এখন কি বলা যায় আমার সাথে জরুরি ভিত্তিক মিটিং করার কারণ? অ্যাকচুয়ালি সমস্যাটা খুব অদ্ভুত। হয়তো এর জন্য আমাকে পাগল প্রেমিক উপাধি দিতেই পারেন, তবে আমি খুব সিরিয়াস। আপনার মুখের রং দেখেই বোঝা যায়। সমস্যা নেই, সংকোচহীনভাবে বলুন সবটা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড জেনেই এসেছি। সামান্য হাসতো ফারহান। একটা খুব স্বাভাবিক বিষয়। অভিনব সোশ্যাল জগতে জনপ্রিয় মুখ। সে যে কারোর সাথে দেখা করার পূর্বে শতভাগ না হলেও অনেক অংশই জেনে নিবে। মূল কথায় আসি। ইয়া শিওর। আসলে আমি একজনকে ভালোবাসি, বলা যায় খুব বেশি ভালোবাসি, আর সেটাও বহু পূর্ব থেকেই।
তার প্রতি মিশ্র প্রতিক্রিয়া দেখাই আমি, কারণ আমাদের চারপাশটা ভালো নেই। নানান আঙ্গিকে থাকা লোকজন মুখোশ পরে আছে, সেজন্য শাসন বারণ করি কিছুটা। এর একটাই কারণ, তাকে আগলে রাখা। আরে সেই কারণেই সে আপনাকে পছন্দ করে না, তাই না? বিষয়টা এমন নয়। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি তার মনে আমার জন্য জায়গা আছে, তবে কিছুতেই সেটা উপলব্ধি হচ্ছে না। তাছাড়া আমি তাকে স্বাধীনতা দেই না, এটাই সবথেকে বড় সমস্যা। আচ্ছা, ওটা তো খুব সহজ বিষয়, তাকে সহজভাবে আগলে রাখুন। সমস্যার অন্ত নেই, কারণ সে বিখ্যাত ট্রাভেলার্স অভিনব সরকার ইহানকে স্বঘোষিতভাবে মন প্রাণ দিয়ে দিয়েছে। ওয়াও, অঘোষিতভাবে আপনাকে পছন্দ করলেও আমার প্রতি ফিলিংস কাজ করে তার। অট্টহাসিতে ফেটে পড়লো অভিনব। প্রচন্ড বিরক্ত হলো ফারহান। কিছুটা ইমেজে আঘাত হানালো সেটা। চোখ মুখ শক্ত করে উঠে যেতে নিলেই বাধা প্রদান করবে অভিনব। সে যে আমাকে ভালোবাসে না মিস্টার ফারহান, এটা খুব ভালো করেই জানেন আপনি। নেহাতই ভয় পাচ্ছেন, সেই কারণেই দেখা করতে চলে এসেছেন। বোঝা যায় তাকে নিয়ে কতটা সিরিয়াস আপনি। প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আপনি। আপনার ব্যাকগ্রাউন্ড তেমনটাই বলে। সহসা কারো সাথে দেখা করেন না, সেই আমিটার কাছে এসে কিছুটা নিচু হয়েছেন শুধুমাত্র প্রণয়ের কারণে। কারণ আপনার অন্তরে ভয় হয়, যা থেকে মুক্তি চান আপনি। বিষয়টা তেমনই। ফারহানের মুখে দীর্ঘশ্বাস। অভিনব বুঝতে পারে সবটাই, যদিও মেয়ে মানুষের মন বোঝা সহজ কথা নয়, তবুও অভিনব বলল, আরেকটা কথা, সবসময় শাসন বারণে ভালোবাসা প্রকাশ হয় না। কিছু সময় ডানা ঝাপটা দেওয়ার সুযোগও দিতে হয়, যা ইতিমধ্যে করেছেন আপনি, যা আপনার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। ফারহান এবার বসলো। অভিনব খুব সহজ মানুষ, তবে ফারহানের মতো রক্তটা মানুষ এসবে অভ্যস্ত নয়। দুজনের মাঝেই কিছু কথা হলো। অভিনব খুব ভালো করে লক্ষ্য করলো ফারহানের নিঃশ্বাসের গুলো। ফারাবির কথা বলার সময় অদ্ভুতভাবে কাঁপছে তার হাত, আর অধরে মিশে আছে প্রণয়ের গভীরতা। ভালো লাগলো বিষয়টা। তার থেকে ছোট্ট একটা ছেলের মনে এত এত আমেজ মিশে আছে। যেন রঙিন বসন্ত তার জন্মগত অধিকার। আর এদিকে ওর মনটা শীতের প্রকোপে ঢেকে যাওয়া গাছপালার মতো। সজীবতা আছে, তবে লুকোয়িত বরফের ঢালে। খুব করে ইচ্ছে হলো ফারহান নামক মানুষটির কাছে প্রশ্ন করতে, প্রণয়ের অনুভূতি কেমন হয়? ইদানিং বেশ ক্লান্ত হয়ে থাকে ঝিল। মন মেজাজ সবটাই থাকে উদ্বিগ্ন। ভাইরা সবটাই লক্ষ্য করেছে, তবে এমন ভাবে থাকায় গুটিয়ে যাওয়া মনটাকে অচেনা লাগে খুব। রোহন ব্যথিত হয় প্রায়, তবে কিছু করার মতো শক্তি নেই তার। মনই তার সাথে একচোট লেগেছে তার, এর বড় অংশ জুড়ে ঝিল। তবে কি করে বোঝাবে? ঝিলকে একা ছাড়া মানে খরস্রোতের নদীতে ভাসিয়ে দেওয়া। রাতের তারাগুলো গুনছে ঝিল। বিষয়টা খুবই মজার। 1 2 3 করে সমস্ত অজস্র তারা গুনে ফেলার পরও দেখা যায় অন্তরীণে নাম না জানা আরো তারা জমিত রয়েছে। এদের অন্ত নেই যেন। বার্তাবহন খুব ঠান্ডা নয়, তবে বাতাসে মিশে আছে ফুলের সুবাস, যা হিম করে যায় লোমকূপ সহ অস্থিমজ্জা অবধি। হঠাৎ করে ফিসফিস করা কণ্ঠ বেশি আসে, আপনি কি এমনভাবেই দুঃখ ছাড়াবেন, দুঃখ বিলাসী? পেছন ঘুরে ঝিল। কেউ নেই আশেপাশে, তবে এত তাজা ছিল কেন এই অনুভূতি? কেন মনে হলো স্বপ্ন পুরুষ এসে মাদকতা ছড়িয়ে গেল মাংসপিঠে লুকিয়ে রাখা বসন্তে। নদীর তীরে ঘেঁষে বসেছে ফারহান, পাশেই কতগুলো ককটেলের কণা একটা একটা করে ছুড়ে যাচ্ছে অদৃশ্য লক্ষ্যতে। অভিনব এসে বসলো পাশে। দুজনের মাঝে বন্ধুত্ব হয়েছে বেশ, যদিও বয়সে ফারাক 3 বছরের মতো। তবে কথায় আছে, মনের মিল থাকলে হাসিয়াতে বন্ধু গড়ে। কথা বলেছো ফারাবির সাথে? হুম, বলা উচিত ফারহান। থাকুক না নিজের স্বাধীনতায়। স্বাধীনতা মানে এমন নয় যে আকাশ পাতাল দূরত্ব রাখতে হবে। বন্ধুত্ব গড়ে নিচ্ছ না কেন তার সাথে? দারুণ হাসলো ফারহান, চোখের কোণে জমেছে পানির কড়া। অভিনব বুঝতে পারলো ভেঙে পড়েছে ছেলেটা, অথচ এমনটা হওয়ার কথা নয়। নারী যেমন সফলের কারণ, পরোদ্ভব ধ্বংসের মাধ্যমও বটে। 1 2 3 করে 4 সপ্তাহ পেরিয়ে গেছে। অভিনবের সাথে শেষ সাক্ষাৎ ঘটেছিল 21 ফেব্রুয়ারিতে। তারপর থেকে আর দেখা হয়নি ওদের। হৃদয়ের গভীরে অভিমান জমলেও
ভালোবাসার আস্থান পেয়েছে আবার। ভালো নেই ঝিল, চোখের নিচে জমেছে কালি। প্রচন্ড শীতের প্রকোপে নেতিয়ে পড়া গাছের মতোই নুড়িয়ে পড়েছে সে। অন্তরালে হালকা হালকা বেদনা শোক, তবে বাহিরটা খুব গোছানো করে পরিপাটি। তো এই ধরাতে বিচিত্র অনুভূতি আছে বটে, তবে এই সবটাই কি সুখ দেয়? দেয় না। এই যে প্রাকৃতি প্রেমী ঝিল প্রকৃতির মাঝে সুখ পায় না। আর গাছের গায়ে আঁকিবুকি করা যার নিত্যদিনের অভ্যাস, হাত সেটা হয়েছে চরম বিরক্তির কারণ। গাড়ি থেকে সরম্ব নামছে ভাইরা, আর ঝিল বসে আছে প্রাণহীন কোনো যন্ত্রবস্তুর মতো। সজলের সাথে বোনের তেমন আহামরি মিল ছিল না কোনো কালে, তবে আজকাল একটু একটু ভাব জমেছে। মনের ভেতর আটকে থাকা ভালোবাসাগুলো স্ফুট ভাবে বেরিয়ে আসে। প্রতি বছর ফ্যামিলি ট্রিপ করে ওরা, এবারও করেছে ভারতের শীতকালীন দার্জিলিং। পশ্চিমবঙ্গে অবস্থিত পাহাড়ের রানী দার্জিলিং। এই স্থান থেকে সূর্যাস্ত দেখা স্বপ্ন ছিল কতদিনে, তবে আজ ইচ্ছে পূরণ হওয়া সত্ত্বেও সবকিছুই ধূসর রঙে আবৃত। সজল একটু চাপে আছে, তাই আড্ডা জমল না কারোই। ব্যবসায়িক কাজে তাকে যন্ত্রের মতো চলতে হয় কিনা, তাই চলে যাওয়াতে ঝিলের মন আরো গুমট রূপ ধারণ করলো। তাৎক্ষণিক ফোনে একটি মেসেজ আসে। আমার কথা মনে পড়ে মিস ঝিল? কয়েক সেকেন্ড থেমকে গিয়ে হুড়মুড় করে উঠে বসলো। জানালা দিয়ে যত দূরে চোখ যায় পাহাড় আর পাহাড়। এই শীত হাওয়াতে ঘেমে একাকার হয়ে আছে মেয়েটি। রিপেলে দেওয়ার চেষ্টা চালাতেই মেসেজ নট সেন্ড দেখায়। ব্যস্ত হয়ে যায় সে, তবে কাজ করছে না কিছুতেই। কয়েক মিনিট পর অনুভব করতে পারে সিম কার্ডটা খুলে নিয়েছে অপর পাশে থাকা ব্যক্তিটি। টাইগার হিল থেকে সূর্যাস্ত দেখার সুযোগ কোনো পর্যটক মিস করতে চায় না। আর দার্জিলিং এসে পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনগর অপূর্ব দৃশ্যটা না দেখে কতটা বোকামি করা হয় আইডিয়া আছে তোর? ভালো লাগছে না আমার। হ্যাঁ, আছে আইডিয়া। সারা জীবন তো বোকামি করে এসেছি, তবে বিশ্বাস করো এখন আর চালাকি করার মানসিকতা পাই না। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, পাহাড় পর্বত, গিরিমালা এসব দেখার ইচ্ছে করছে না, একটু না। প্লিজ যাও তোমরা। কথা শেষ করে গায়ের চাদর টেনে নিল ঝিল। রোহনের মুখে মাংস স্পিডের গুলো ওঠানামা করছে বারংবার। ভাইয়ের প্রতি চরম রাগে ফুলে ফেপে উঠেছে যেন। বোনকে প্রচন্ড ভালোবাসেছে, অন্যায় হোক কিংবা সঠিক ঝিলের ক্ষেত্রে কোনো রকম বিবেচনাই নেই তার। ঝিলের প্রতি বিশেষ কোনো অনুভূতি নেই অভিনবের অন্তঃকরণে, শুধুমাত্র হালকা একটা রেশ, একটা মলিন বসন্ত স্পর্শ করেছে তার হৃদয়। ফারহান অনুভব করতে পারলো খুব দ্রুতই এই অনুভূতির পরিবর্তন ঘটতে চলেছে, তবে সেটা নীরবে রেখেই বিদায় জানায় তাকে। যার পূর্বে অভিনব বলে, খুব সুন্দর সময় কাটিয়েছি তোমার সাথে। তোমার অনুভূতিগুলো যেন অস্থিমজ্জা অবধি শিহরণ জাগায়। থ্যাঙ্কস ব্রো। আচ্ছা তাহলে দেখা হচ্ছে পরে কোনো এক সময়, কোনো এক অজানা বসন্তে। হ্যাঁ একদম। একে অপরকে আলিঙ্গন করলো ওরা। মনটা সামান্য ভারাক্রান্ত হয়ে আছে, দেহে বল নেই একদমই। পোষা প্রাণীর প্রতি ও মায়া কাজ করে যেখানে সেখানে অভিনব তো জলজ জন্ত। পোষা প্রাণীর প্রতিও মায়া কাজ করে যেখানে সেখানে অভিনব তো জলজান্ত মানুষ। খাত লাগাকে প্রশ্রয় না দিয়ে বিদায় জানাচ্ছে ফারহান। হাত নাড়িয়ে শেষ অব্দি তাকিয়ে রইল অভিনব। ছেলেটার জন্য ভীষণ মায়া হয় ওর। এরম পাগল প্রেমিক কজন আছে এইভাবে। মনে মনে প্রার্থনা জানালো খুব দ্রুতই যেন নিজের অনুভূতিকে সাদরে গ্রহণ করে ফারাবি। দার্জিলিং সফরটা খুব অদ্ভুত ভাবে কেটেছে ছিলেন। এই যে পাহাড়ের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হতো কানে কানে ফিসফিস করে অভিনব বলছে, আমার কথা কি মনে পড়ে না ঝিল? প্রতি উত্তরে ঝিল কিছুই বলার সুযোগ পায়নি, কারণ সে শব্দ উচ্চারণ হওয়ার পূর্বেই অভিনব নামক স্বপ্নপুরুষ উদাও হয়ে গেছে। আহা কি সুন্দর ছিল মুহূর্ত। পাশাপাশি বসে থাকা স্বপ্নপুরুষ যেন এক সাগর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছিল। মনে যত বাসনা সব পূর্ণ হওয়ার স্বপ্ন দেখেছিল ঝিল। তবে কি হলো? শেষে কিনা ধোঁকা পেতে হলো প্রিয় পুরুষের কাছ থেকে। ঝমঝমে কেঁদে উঠল ঝিল। কিছু ভালো লাগছে না তার, সমস্তটা অসহ্যকর লাগছে। ভার্সিটির প্রথম দিনে উপস্থিত হয়নি সে। মন মস্তিষ্ক ঠিক না থাকলে কি বা ভালো লাগে? কখন যে পাশে বসেছে মৌনতা তা খেয়ালই করেনি। কবুতরগুলো ডানা ঝাপটে দিয়ে উড়ে যান। দুই বান্ধবীকে কথা বলার জন্য নীরবভাবে সম্মতি প্রদান করলো। মৌনতা ভেঙে বলল, কানে সে বার্তা পৌঁছাতেই
মলিন চোখে তাকায় ঝিল। মৌনতার চোখে মুখে একরাশ হতাশা লেপ্টে আছে। ঝিলকে দিক থেকে চোখ নামিয়ে বলল, আমি তাকে এখনো ভালোবাসি মৌন, আর প্রচন্ড ভালোবাসি তাকে। মৌনতা কোনো কথা বলে না। 3 বছর নীরবতায় অনেকটা সময় কেটে গেল। চোখের সামনে কিছু স্মৃতি এসে রাঙিয়ে দিল মেয়েটার গাল। ঠোঁট দুটো হালকা কাঁপতে শুরু করেছে। অভিনবের প্রতি ভালো লাগা নয়, বরং ভালোবাসা ছিল বহুদিন ধরেই। সে ভালোবাসাকে লুকিয়ে রেখেছিল ভালো লাগা নামক শব্দের অন্তরে। ঘটা করে সেজেছে ফারাবি। বহুদিন পর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে সে। কয়েক মাস পূর্বেও দুটো বিয়ের ইনভিটেশন ছিল, তবে ফারহান নামক অসহ্যকর প্রাণীটি যেতে দেয়নি তাকে। ক্ষণকাল পূর্বেও মনের গভীরে একটা ভয় কাজ করছিল। কোথা থেকে যেন বাসায় ফিরে এসেছে ফারহান। বিগত দিনগুলোতে বাসায় ছিল না সে। আজ সকাল সকাল তাকে দেখে অন্তর শুকনো পাতার মতো হয়ে গিয়েছিল। মনটা কেমন কু গাইছিল। এই বুঝি ফারহান তাকে কড়া নির্দেশ দিবে বিয়েতে যাওয়া নিয়ে। তবে ধারণা ভুল প্রমাণ করে ফারহান চলে গেছে নিঃশব্দে। খুশিতে কয়েক মিনিট নাচও করেছে সে। স্কুলের সিনিয়র এক আপুর বিয়ে, সেখানে ওর পুরো বন্ধুমহল ইনভিটেশন। যেহেতু সাথে পরিবার থাকবে না, সেই কারণে মন মতো স্বাধীনতা পাবে সে। রিমি কেবল চোখের পলক ফেলে চলছে। সে যেতে চায় না বিয়েতে, তবুও যেতে হবে তাকে। এর কারণ ফারাবিকে খুশি রাখা, যদিও এর মাঝে আরেকটি কারণ অবহিত রয়েছে। তবে মন যেতে চাইছে না কিছুতেই। চোখ দুটো বারবার ভেঙে চলেছে, যেন যত রাজ্যের ঘুম এই দু চোখে। হয়েছে তোর? আর একটু, জাস্ট 5 মিনিট। সে কখন থেকে সেজেই চলেছিস? একটা কথা বলতো, বিয়েটা কি তোর? বলে হতেও পারে, বলা তো যায় না। মানে? দেখ, তোর ভাইয়ের জন্য আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে ঘরে বসে থাকতাম। এখন তো সে নেই, আর কাউকে পছন্দ হলে তার গলায় ঝুলে যাব। কাউচে ধপ করে বসে পড়লো ফারাবি, মাথায় হাত দিয়ে বলল, এই যা, আমি তো ভুলেই গেছিলাম তুই তোর ভাইয়ের জন্য বিরহ পালন করে চলেছিস। হয়েছে এবার? জাস্ট লিপস্টিকটা গাঢ় করে নেই। লিপস্টিকে গাঢ় করা শেষ সে বেরিয়ে পড়লো ফারাবি। রিমি ফোনটা মুঠো বন্দি করে চোখ বন্ধ করলো। সবটা মুখ বন্ধ করে হজম করতে হচ্ছে তাকে। তবে ভাইয়ের পরিকল্পনা সম্পর্কে কোনো আঁচই করতে পারছে না সে। মনটা সূক্ষ্ম কিশমিশের মতো হয়ে গিয়েছে তার। আচ্ছা, কখনো কি ফারাবির মনে জাগবে ফারহান নামক বসন্ত? ইতোমধ্যেই পরপর 3 বক্স আইসক্রিম খেয়ে নিয়েছে ফারাবি। সমকালীন সময় এটা বাংলাদেশের নিউ ইয়র্ক হওয়াতে লম্বা লাইন লেগে রয়েছে স্টলটাতে, অথচ সমকালীন সময়ে এটা বাংলাদেশের ইউনিক হওয়াতে লম্বা লাইন লেগে গেছে স্টলটাতে। অথচ ফারাবির জন্য কেউ খেতেই পারছে না। কেউ তো মুখের উপর বলেই যাচ্ছে, এই মেয়ে আর কত খাবে। সে সব তুচ্ছ করে দ্বিগুণ উত্তেজনা নিয়ে খেয়ে চলছে মেয়েটা। রিমি অবশ্য এখন মুড অফ করে নেই। সে বসে আছে ফোন হাতে প্রিয় পুরুষের সাথে কথা বলা নিয়ে। আপু একটু সাইডে হবেন? কেন? আপু একটু সাইডে হবেন, তাহলে আমি আইসক্রিম রোল অর্ডার করতাম, এই আর কি। আমার আইসক্রিম রোল বানানো হচ্ছে এখন, পরে আসুন। আপনি তো খাচ্ছেনই, এইটা একটু পরে নিন প্লিজ। না, আমার এখন লাগবে। নাচরবান্ধা সুরে আইসক্রিম নিয়ে হোমড়ি দিয়ে রইল সে। আহনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে চলে গেল। কিছুটা লজ্জাবোধ হচ্ছে। রোহনকে খুব বলেছিল সবার আগে গিয়ে ঝিলের জন্য আইসক্রিম রোল নিয়ে আসবে, তবে সেটা তো হলোই না। এক কোণে দাঁড়িয়ে আকাশে থাকা অর্ধকণ বিন্দুকে অবলোকন করছে ঝিল। শিরশির বাতাসে কয়েক গাছি চুল তাড়না দিয়ে বেড়ায়, অথচ চাঁদের মাঝে হারিয়ে গিয়ে চারপাশের সমস্ত সৌন্দর্যকে ভিত্তিহীন করে দিয়েছে মেয়েটি। সুশ্রী মুখের বাঁ পাশটাতে মশা বসেছে, নিজের ভেতর রক্ত ভোজ করে চলেছে। মশার পেট ভরা লাল রক্ত তরলে যার উৎস ছিল ঝিলের তকতকে গালে, অথচ এই সম্পর্কে অবগত নয় সে। ফারহান এই পথে এসেছিল। বিষয়টা লক্ষ্য হতেই হাত দিয়ে মশাটি তাড়িয়ে দিল। শীতের হাতের স্পর্শ পেয়ে পিছিয়ে গেল ঝিল। ফারহান তা ব্যবহারে ভালো করেই জানে। চোখের ভাষা বড় অদ্ভুত। ফারহান তা ব্যবহার ভালোই জানে। ইশারা করে বুঝিয়ে দিল ঘটনাটা। ঝিল লজ্জা পেয়েছে সামান্য, বা গালে হাত বুলিয়ে বলল, থ্যাঙ্কস, আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, সেটা তো ধ্যান দেখেই বুঝেছিলাম। চাঁদকে এতটাই ভালো লাগে? অত না। তাহলে এভাবে দেখছিলেন কেন? জানি না, ভালো লাগছিল দেখতে। বাহ, দারুণভাবে প্রশ্নটি এড়িয়ে গেলেন তো। ঠোঁট প্রসারিত করে হাসলো ঝিল। ফারহানের সাথে টুকটাক গসিপও হলো।
দু হাতে দুটো আইসক্রিম বক্স নিয়ে যাচ্ছিল ফারাবি। দুজনকে দেখে থ মরে গেল। কিছুক্ষণ পরে এক জোনাকি এসে আলোকিত করে দিল ওর মন। অসাবধানতার একটা বক্স পড়ে গেল। সে সব আপাতত মূল্যহীন। ছুটে গেল সে, যেন কোনো মূল্যবান কাজে ব্যাঘাত ঘটে যাবে। চট করে রিমি থেকে ফোন নিয়ে এসে ঝিল আর ফারহানের ছবি তুলতে লাগলো আর দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্যঙ্গ করা হয়েছিল তাই না শয়তানের রাজা? আমার সিনিয়র আপু নাকি তোর জুনিয়র বোন হতে পারে এই বিষয়ে আমার কোনো কমন সেন্স নেই। আর কি যেন বলেছিলেন মিস্টার ফারহান? ইনভিটেশন কার্ড আমি পরে পেয়েছি, সেই কারণে তাকে প্রশ্ন করা সাজে না। এবার বোঝাবো মজা। খুগু দেখেছো তুমি, ফাঁদ দেখোনি। গার্লফ্রেন্ড নিয়ে রঙ্গলীলা চলছে এখানে, আর আমাকে সবার নিকট হৃদয়হীনা প্রমাণ করা। মেমোরি ফুল। হাজারটা ছবি তুলেছে ফারাবি। খুব পার্থক্য নেই সেসব ছবিতে। প্রতিটা ছবিতেই ঝিল আর ফারহানকে দেখা যাচ্ছে। চিরুনি অভিযান চালিয়ে ক্লান্ত ভঙ্গিমায় সোফাতে গা এলিয়ে দিল। শরীর আর চলছে না। ওইদিকে বিয়ে কত দূর কে জানে। ডান হাতে কপালটা মালিশ করলো সে। তখনই ওয়াশরুম থেকে বের হয় ফারহান। গায়ে শার্ট ব্লেজার কোনোটাই নেই, পাতলা চিকন ফিতের গেঞ্জি পরা। ফারাবি চোখ দুটো অদ্ভুত ভাবে বড় হয়ে গেছে। ওর মস্তিষ্ক অনেক কিছুই বলছে। হতবাকের মতো তাকানো শেষ হয়ে যেতেই ওয়াশরুমে ছুট লাগাসে। হাতে থাকা স্মার্টফোনটার ক্যামেরা অন। এদিক সেদিক তাকিয়ে যখন অনাকাঙ্ক্ষিত মেয়েটিকে খুঁজে পেল না, তখন কপালে মাঝ বরাবর ভাঁজের সৃষ্টি হয়। ফারহান ঠোঁট কামড়ে সবটা দেখলো। মেয়েটা যে আস্তা গাধা তা বলার প্রয়োজন বোধ হলো না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ দুটো পিট করতে লাগলো। মেয়েটার মাথায় ছাতি মেরে বলল ফারহান, এই জায়গায় কি? না মানে আপনি এখানে কি করছেন? প্রশ্নটা কে করেছে আগে, আমি না তুই? আপনি? তাহলে উত্তর কে দিবে আগে? আমি। তো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করিস কেন? থতমত খেয়ে সরে যায় ফারাবি। সোফা থেকে ব্লেজার আর শার্ট নিয়ে সেটা গায়ে জড়িয়ে নেয় ফারহান। গায়ে শরবত পড়েছিল, সব কেমন আঠালো লাগে। নিজেকে দেখতে দেখতে বলল, মানুষের মনে অশ্লীল চিন্তা ভাবনা ঘুরপাক খেলে যা হয়। ফারাবিকে পাশ কাটিয়ে আলো গতিতে প্রস্থান করলো ফারহান। বিহবল, অশ্লীল মনটা কার? ইউএসএ চলে গেছে অভিনব। সেই খবরটা এইমাত্র শুনতে পেলেছি। নিউজ চ্যানেলের হেডলাইনগুলো তেমনি খবর ছড়াচ্ছে। নিশুতি রাতের আড়ালে গাড়ি জানালা গলিয়ে বাহিরে তাকাচ্ছে মেয়েটি। বারবার চোখ ভিজে যাচ্ছে তার। বুকের মধ্যস্থলটা ক্ষত রক্তক্ষরণ হয়ে চলছে অবলীলায়। পাশেই আহনা বসে আছে। গার্লফ্রেন্ডের সাথে প্রচন্ড বেগে প্রেম চালাচ্ছে তার। শব্দগুলো কানে যাচ্ছে না ওর, কেবলই অন্তকণে বেজে চলছে ব্যথার তাল। গাড়ি এসে থামলো মেইন গেটের কাছে। আহনাফ নেমে গিয়ে কয়েক পা এগিয়ে গেছে, অথচ ঝিল বসে আছে গাড়িতে। কল কেটে দিয়ে মেয়েটার কাছে এলো সে। জানালা দিয়ে নক করে বলল, আজকে রাতে এখানেই কাটিয়ে দেবো নাকি মন পড়ে আছে বিয়ের অনুষ্ঠানে? মাথা ঠিক আছে বোন? হ্যাঁ, সব ঠিকঠাক। মনির হাসি ঝড় তুলে দিয়ে নেমে গেল মেয়েটি। আহনাফের খারাপ লাগছে খুব। প্রিয় বোনের মনটা স্বাভাবিক করার লক্ষ্যে দিনকে রাত করে দিচ্ছে দুই ভাই, অথচ ফলাফল শূন্য। চৌধুরী বাড়িতে একটি বিশাল রেওয়াজ অবলম্বন করে সবাই। প্রতি সপ্তাহে একটি দিন পালিত হয় চা কফির আড্ডাতে, আর সেই অনুষ্ঠানের অংশ হয় প্রতিবেশী তথা বন্ধু পরিবার। তেমনি এক বিশাল আয়োজন চলছে আজ। বাগানটা পরিপূর্ণ হয়েছে ছোট ছোট রঙিন লাইট দ্বারা। একটু পরই আধার নেমে আসবে ধারায়। আকাশটা লালচে রূপে সেজেছে। মনে হয় খুব লজ্জা লাগছে তার। হা হয়ে থাকার দারুণ মুখের ভেতর মাছি চলে গেল রিফাতে। ছেলেটা খ্যাক খ্যাক করে কাঁপতে শুরু করেছে, অথচ একটু দূরে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা করে যাচ্ছে মনিকা। মেয়েটাকে নির্লজ্জ বলা চলে 90%। বিগত 3-4 দিন ধরে বিনা টিকেটে ভ্রমণের মতো অবস্থান করছে হবু শ্বশুর বাড়িতে। অথচ এই বিষয়টিতে আপাত দৃষ্টিতে দেখতে গেলে কুদৃষ্টি। রিফাতের কাশি দেখে মনিকা ভেঙচি মেরে চলে গেল। যা নিছকই অভিনয় করেছে রিফাত। উপায় না দেখে বাসার ভেতরে ছুট লাগে ছেলেটা। পানি গ্লাস নিয়ে ঢকঢক করে পান করার পরিকল্পনা করেছিল। তবে সেই পরিকল্পনাকে অবাস্তবে রূপান্বিত করতে পানির গ্লাস নিয়ে গেল মনিকা। রাগে দুঃখে গজগজ করে ওয়াশরুমের পথে হানা লাগালো সে। মনিকার হাসির কারণে রাফাজের কাজে ব্যাঘাত ঘটলো। নিমজ্জিত রেখে শুধালো, কি হচ্ছে মনিকা, এভাবে হাসছো কেন তুমি?
হাসির দরুন কথা বলতে পারছে না মেয়েটি। কিছুক্ষণ পর হাসি থামলো ওর। রাফিজের দিকে অগ্রসর হয়ে ফিসফিস কণ্ঠে বলল, আরে ভাইয়া কি বলবো আর, ওই যে গাধাটা আছে না, ওই গাধাটাকে আমার জব্দ করেছি। গাধা? হ্যাঁ, তুমি জানো না? দুদিকে মাথা কাত করলো রাফাত। অর্থাৎ সে জানে না আশেপাশে নজর রেখে রিফাতের কথা বলতে যাবে কি। তখনই ওর কানে মুল্লে দিল ফারহান। ভাইয়া লাগছে আমার। লাগার জন্যই তো দিয়েছি। এত দুষ্ট কেন তুই? উফ, আমি আবার কি করলাম? তুমি রাফাজ ভাইয়াকে জিজ্ঞেস করো, আমি তো সে কখন থেকে বসে আছি এখানে। নিষ্পাপ বাচ্চার মতো হ্যাঁ বোধক উত্তর করলো রাফাত। মনিকার চোখ দুটো আলোকিত হয়ে আছে। ঢিলে ঢালা শরীরটা নিয়ে এগিয়ে এলো রিফাত। বমি করে যা তা অবস্থা। পরিস্থিতি সংকীর্ণ দেখে আগেই প্রস্থান করেছে রাফাত। এই বাচ্চাদের মতো মাঝে থাকলে কাজকর্ম সব লাটে উঠে যাবে। বিদেশি নাম্বার থেকে মধ্যরাতে কল এসেছে ঝিলের ফোনটাতে। ঠিক তখন থেকেই বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে শুরু করেছে। তবে কি অভিনব তাকে মনে রেখেছে? ছেলেটা কি ভালোবেসে ফেলেছে তাকে? এমন শতকের ধারণায় অযুক্তি কিছু কল্পনা নিয়ে ফোনের স্ক্রিনে হাত বোলাচ্ছে সে। অধিক উত্তেজনায় থাকায় হাতের তালু ঘেমে নিয়ে একাকার, জানি মাত্র পানিতে হাত ভিজিয়েছে। কাপা হাতে ফোনের স্ক্রিনে টাচ করলেও কোনো কাজ হচ্ছে না। নিজের প্রতি বিরক্ত হয়ে ঘামে হাতটা নিজের পোশাকে চেপে নিল। এখন ঠিকঠাক সব। কষ্ট করে নিজ থেকে কল করতে হলো না তাকে। সেই বিদেশি নাম্বার থেকে আবারও কল এসেছে। ছোটের কোণাটিতে এক চিলিক হাসি ফোটা সত্ত্বেও বুকের ভেতর কেমন লাগছে তার। এবারও কল রিসিভ করতে পারলো না। আবার কল রিসিভ হলো এবার। ওপাশ থেকে প্রিয় পুরুষের কণ্ঠ শোনার জন্য ব্যাকুল মনকে ভেঙে দিয়ে একটি মেয়ে ইংরেজি ভাষাতে বলল, আমি কি অহনা মির্জা ঝিলের সাথে কথা বলছি? তিনি ইউএসএ ভ্রমণ করার জন্য একটি কোম্পানির কাছে অ্যাপ্লাই করেছিলেন 2 বছর পূর্বে। তখন তার বয়স ছিল 15। সেই সময়ে আমরা বলেছিলাম আমাদের কোম্পানির নিয়ম অনুসারে 18 বছর পুরো না হলে অ্যাপ্লাইটি গ্রহণযোগ্যতা পাবে না। তবে আপনি জেনে খুশি হবেন যে আমাদের কোম্পানির নতুন নিয়ম অনুযায়ী 16 বছর পূর্ণ হলে এই আবেদন গ্রহণযোগ্য পাবে। আপনি কি আমাদের ব্রাঞ্চের সাথে যোগাযোগ করবেন ম্যাম? অভিনবের মতো অভিনব উপায়ে লুকিয়ে ভ্রমণের স্বাদ আর স্বপ্ন পুরুষের সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য 2 বছর পূর্বে উক্ত কোম্পানিটিতে খুব রিকোয়েস্ট করেছিল ঝিল। তবে বয়স কম হওয়াতে সেটা মিশে যায় মাটির সাথে। কথা ছিল খুব খুশি হওয়ার, তবে এই সংবাদটি মোটেও আনন্দের ছিল না। বং চোখে জল একাকার হলো চিবুকে। ওপাশ থেকে শুদ্ধ ইংরেজিতে হ্যালো হ্যালো করে যাচ্ছে মিটি। বিরক্ত হলো কিনা জানা নেই, তবে ফোন সুইচ অফ করে দিল ঝিল। মনের ভেতরের সব অনুভূতি তিক্ততার রূপ ধারণ করেছে। নিজ পরিকল্পনায় অসফল হয়ে মুখ চুপসে গেছে ফারাবি। পুরো ফোনের কোথাও নেই ফারহান আর সেই মেয়েটির ছবি। অথচ সকলের সম্মুখে খুব বড় করে বলেছিল হাতে নাতে প্রমাণ দিবে ফারহান নামক না বাজে মানুষটি অন্য নারীর সাথে প্রেম ভালোবাসায় জড়িত। এতগুলো মানুষের সামনে এমন মিথ্যা প্রলাপ করা অপমানিত হয়েছে ফারহান। রাগ দেখিয়ে চলে যাচ্ছিল সে, তবে যাওয়ার পূর্বে ফরাবির কাছাকাছি এসে দাঁড়ালো। ভয়ে চুপসে গেছে মিটি। ফরহাদ ছেলেকে কড়া চোখে শাসালেন যাতে ফরাবির প্রতি রাগ না দেখায়। সেই নির্দেশনা মেনে ফারহান বলল, সকলের মাঝে এভাবে অপমান না করলেও পারতি। তোকে স্বাধীনতা দেই না আমি? তোর প্রতি অধিকার ফলাই যা আমার নেই। এসব নানান অজুহাতে কম কথা তো শোনালি না সেদিন। তবে আজ কেন এমন করে অপমান করলি ফারাবি? খুব বুঝতে শিখেছিস তাই না? আসল কথা হচ্ছে আমি তোর চোখের সামনে থাকলেই সমস্যা। যা, থাকবো না আর। তবু রেহাই দে আমায়। পুরো শরীর কেঁপে উঠলো ফারাবির। ভুল তো দেখেনি সে, তবে কোনো প্রমাণ নেই ফোনে, তাই বলে এভাবে বলতে হবে? চোখের পানিতে নাক মুখ ভিজে গেছে ওর। টেনে টুনে আড্ডা চললো কিছুক্ষণ, তবে সেটা ফাঁক ফোক করে রয়ে গেল হতাশা ভরা দীর্ঘশ্বাস। অনেকটা মুহূর্ত জুড়ে কথা হলো ফারহানের সাথে। খুব সিরিয়াসলি কিছু কথা বলছে ফারহান। আপাতত নিজের বিজনেস তৈরি করতে চায়, তাই বাসা থেকে বহু দূরের পথে থাকবে সে। তবে বিডি ছেড়ে যাবে না কোথাও। ছেলেটার ভাগ্য বড্ড যন্ত্রণাময়, যদিও সৃষ্টিকর্তার দেওয়া ভাগ্যকে কটাক্ষ করা একদমই অনুচিত। তবুও আমরা মানুষ জাতি ভাগ্যকে দোষারোপ করেই যাই। সিগারেটের নেশা কোনো কালেই ছিল না অভিনবের, তাই গোলাপি রঙা ঠোঁটটাকে কালচে রূপ দিতে পারছে না সে। এ নিয়েও কিছু অভিযোগ হলো অন্তকণে, তবে
সার্বাঙ্গে সাপের বিষের মতো নীল ব্যথা খেলা করে যাচ্ছে। মার্কো তাকে সবসময় চমকে দেওয়ার মতো সংবাদ প্রদান করে। আজও হলো তেমন। একটা আশা ভরসা চমকের মাঝে হারিয়ে গেল। অবশ্য সেসব নিয়ে এখন আর ভাবছে না সে। তবে মগজটা বারবার ঝিলে করা প্রত্যাখ্যানকে স্মরণ করে যেন এর থেকে বিষাদ আর কিছুই হতে পারে না। তুমি কি ব্যস্ত অভিনব? নো ম্যাম। ইদানিং তোমাকে কেমন শুষ্ক দেখায় বেটা। আমি যেন নিজের ছেলের মন পড়তে পারছি না। তেমন কিছু না ম্যাম, শুধু শুধু টেনশন করছো তুমি। আচ্ছা মেনে নিলাম, তবে তুমি কি ভুলে গেছো আমাকে দেওয়া প্রমিসের কথা? সরি, ভেরি ভেরি সরি। আমি তারিখের কথা স্মরণ রাখতে পারছি না কেন যেন। এত চিন্তা করলে তো হবেই এমন। কতবার বললাম তোমার ড্যাডের বিজনেসে জয়েন করো, কিন্তু তুমি শুনলে না। বিশেষ কোনো প্রতিক্রিয়া করলো না। তবে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো অভিনব। ইহরিমা যত্ন নিয়ে ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। ছেলেটি কেমন যেন হয়ে গেছে। বহু বছর পূর্বে একটি ডিল করেছিলেন মা ছেলেতে। প্রত্যেক মাসে একটি বিশাল তারিখে মা ছেলে একসাথে কাচের তৈরি ঘুমটাতে ঘুমাবে। রাতের আকাশে বেড থেকে শুয়ে শুয়ে কার্টুনের মতো আকাশে থাকা বিশাল পরিচিত নক্ষত্র চাঁদ তারা দেখবে অভিনব। এর সাথে যত্ন নিয়ে চুলে বিলি কেটে দিবেন ইহিরিমা। চোখের পলকে কেটে যায় সময়। এই যে 2 বছর নিমিষেই কেটে গেল। কেমন করে যেন বয়সটা বেড়ে গেল। নিজের অজান্তেই সকল কার্য সম্পন্ন হয়ে গেল। শ্বাসগুলো কেমন যেন ঠেকছে আজ। 18 বছরে পদার্পণ হবে কিনা। আকাশটা মেঘাচ্ছন্ন। বার্তা বহনে মিহি সুবাস এসেছে। ঠান্ডা শীতল সেই সুবাস। অপেক্ষায় রয়েছে ফারাবি। যেন শীতের শেষ সময়ে এসে বিচিত্র কিছু দেখবে সে। অক্ষিপথ বারবার বিচরণ করছে চারপাশে। বিগত বছর খানেক ধরে এক পুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ সে। পুরুষটির কণ্ঠে যেন সৃষ্টিগত সমস্ত মায়া ঢেলে দিয়েছে। তবে পুরুষটি অবয়বটি দেখার সৌভাগ্য মেলেনি। ছেলেটির কথা ছিল এমন যে, আত্মীয়তে পা না দিলে আমি তোমার সামনে আসবো না। কারণ হিসেবে বলেছিল তাহলে ভুল কিছু হয়ে যাবে, আর তখন বাধা প্রদান করা যাবে না। কেমন যেন শিহরণ জাগানো অনুভূতি স্পর্শ করে গিয়েছিল ওকে। মনের অজান্তেই প্রচন্ড ভালোবেসে ফেলেছিল অজানা পুরুষটিকে। এই যে ছেলেটি একটিবারও নিজ থেকে ফোন করে না, অথচ ফারাবি রোজ নিয়ম করে 2 বার কল করে তাকে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দিল 12টা বাজার 5 মিনিট বাকি। নিজ উত্তেজনা ধরে রাখতে পারছে না সে। আঠেরোতে পা দেওয়ার সাথে সাথেই প্রেমিক পুরুষটি দেখা মিলবে। সে যেমনই হোক না কেন, যায় আসে না ওর। বিচলিত হয়ে চারপাশে চোখ বুলাচ্ছে। ঠিক তখনই একটি গোমোট কণ্ঠের অভিমানী ঘটে। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।